আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোটের জন্য বিলম্ব, জিসি কলেজ খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়, বললেন শিক্ষামন্ত্রী পেগু। 2023-এর ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হওয়ার 7 মাস কেটে গেলেও শিলচর গুরুচরণ কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কাজ এখনও কেন এগোলো না? বরাক সফরে বুধবার শিলচরে এসে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিলেন ডক্টর রনোজ পেগু। শিক্ষামন্ত্রী বলেন, 23 ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি হলেও 2024-এর শুরুতেই লোকসভা নির্বাচন পড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় উন্নীতকরণের কাজ এগোনো যায়নি। এখন যত তাড়াতাড়ি সম্ভব জিসি কলেজকে ইউনিভার্সিটি বানানোর বাকি থাকা সব কাজই সম্পূর্ণ করা হবে। আজ হাইলাকান্দিতে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষক সম্মিলনীর রাজ্য অধিবেশনে অংশ নিতে বুধবার দুপুরের বিমানে গুয়াহাটি থেকে শিলচরে এসে পৌঁছান মন্ত্রী। এরপর বিকেল 3:30 থেকে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে 3 জেলার শিক্ষা বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর রনোজ পেগু বলেন, লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বিজ্ঞপ্তি জারির পর জিসি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কাজ আটকে যায়। এখন যেহেতু নির্বাচন শেষ হয়ে গেছে, ফলে অতি শীঘ্রই এই কাজে গতি আসবে। শিক্ষামন্ত্রী পেগু বলেন, জিসি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে ইতিমধ্যে নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই নিবন্ধক সহ অন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়ায়ও হাত দেওয়া হবে। এদিকে 2022-এর 29 নভেম্বর শিলচরে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শিলচরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও কাছাড় হাইস্কুলের সামগ্রিক উন্নয়নে 8 কোটি করে টাকা দেওয়া হবে। কিন্তু ক্যাবিনেট বৈঠক আয়োজনের প্রায় 2 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই দুটি স্কুলে কোনো কিছুই হয়নি। সরকার থেকে আসেনি একটি চিঠিও। এর জবাবে রনোজ পেগু বলেন, বিষয়টি তার নজরে রয়েছে। ক্যাবিনেট ঘোষণা অনুযায়ী দুটি স্কুলেরই নির্ধারিত অর্থের অনুমোদন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে শিক্ষা বিভাগ। এদিকে স্নাতক স্তরে ছাত্রভর্তি নিয়ে শিলচরের কলেজগুলিতে মাসখানেক আগে প্রচুর ঝামেলা হয়েছে। যে পরিমাণ ছাত্রছাত্রী এবছর পাশ করছে দেখা গেছে, সেই অনুযায়ী কলেজগুলিতে আসন নেই। এ নিয়ে তুমুল ছাত্র বিক্ষোভ হয়েছে শহরে। মন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, পাশের সংখ্যার তুলনায় স্নাতক স্তরে পর্যাপ্ত আসন রয়েছে। যত আসন রয়েছে সেই অনুযায়ী এখনও পূর্ণ হয়নি। ছাত্রছাত্রীরা মূলত পছন্দের কলেজ পাননি বলেই আন্দোলন করেছেন। বিষয়টা এর বেশি কিছুই নয়। অন্যদিকে মন্ত্রী বলেছেন, বরাকে বাংলার বিষয় শিক্ষকের যে 42টি পদ খালি রয়েছে, খুব তাড়াতাড়ি সেইগুলিতে শিক্ষক নিযুক্তি দেওয়া হবে। মন্ত্রী বলেন, এদিনের পর্যালোচনা বৈঠকে 3 জেলার শিক্ষা বিভাগের কাজকর্ম নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে মিড ডে মিল, শিক্ষক নিয়োগ, শিক্ষা সেতুর ব্যবহার ও তাৎপর্য, স্কুল আপগ্রেডেশন, এমালগেশন ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। অপরদিকে নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণের দায়ে অভিযুক্ত যুবককে অবশেষে জালে পুরতে সক্ষম হলো সোনাই পুলিশ। সাজন উদ্দিন লস্কর নামের ওই যুবক গত কদিন ধরে পুলিশের নাগাল এড়িয়ে চলতে সক্ষম হলেও বুধবার ধরা পড়ে যায়। বর্তমানে সে সোনাই থানায় রয়েছে। জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ধনেহরি প্রথম খণ্ডের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে সোনাই থানায় মামলা করেছিলেন নাবালিকার বাবা। সঙ্গে সঙ্গে অভিযানে নেমে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে অভিযুক্ত সাজন পুলিশের নাগাল এড়াতে সক্ষম হয়। এরপর থেকেই সে পলাতক ছিল। উল্লেখ্য, বছর 30-এর সাজন সৈয়দপুর 5ম খণ্ডের বাসিন্দা। তার গ্রেফতারিতে সন্তোষ ব্যক্ত করেছেন ধনেহরির সমাজকর্মী শামসুল হক বড়বুইয়া। তিনি আগে জানিয়ে রেখেছিলেন, সাজনকে ধরতে পুলিশ ব্যর্থ হলে গ্রামের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন। অপরদিকে মুসলিমদের গুলি করে মেরে ফেলুন, চড়াসুর আজমলের জনবিস্ফোরণ নিয়ে মুখ খুললেন ইউডিএফ সুপ্রিমো। আসামে মুসলিম জনবিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের জের ধরে এবার আসরে নেমে পড়লেন এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল। মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন, যে হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে সেটা রাজ্যের জন্য উদ্বেগের বিষয়। 2041-এ আসাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে বলেও পরিসংখ্যান আউড়ে রীতিমতো নিদান দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্যের পাল্টা জবাবে বিরোধী নেতারা বলছেন, 26-এর বিধানসভা ভোটের কুচকাওয়াজ হিসেবেই মুসলিম জনবিস্ফোরণ নিয়ে কিছু মনগড়া তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সামগ্রিক এই প্রেক্ষাপটেই উগ্র মন্তব্য করে তার রাজনীতিকে দাঁড়ালো করার পথে নামলেন আজমল। ধুবড়ীর প্রাক্তন সাংসদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, মুসলিমদের দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেললেই তো লেটার চুকে যায়।
এর জন্য প্রত্যেক পুলিশ সুপারকে নির্দেশ দিতে পারেন তিনি। দ্বিতীয়ত, মুসলিমদের দরে দরে বন্ধ্যাত্বকরণ কর্মসূচিও হাতে নিতে পারেন মুখ্যমন্ত্রী। এই দুটো ব্যবস্থা মুসলিম জনসংখ্যাকে 40 থেকে 12% নামিয়ে দিতে পারে। আজমলের মতে আসলে মুসলিমদের মানুষগুলোই মনে করা হচ্ছে না, সব সমস্যার জন্য দায়ী করা হয় এই সম্প্রদায়কে। মুসলিমদের নিয়ে যখন এতই সমস্যা, তখন এদের একেবারে সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেললেই হলো। তাহলে মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ যতই পড়বে। আর জনসংখ্যা কমানোর দ্বিতীয় পন্থা হলো মুসলিমদের দরে দরে বন্ধ্যাত্বকরণ। বেশ, না থাকবে বাস, না বাজবে বাঁশি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মৌকা বুঝে আবার উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে পুষ্ট করছেন আজমল। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করাই যায়, তথ্য দিয়েই সেটা করতে হয়। কিন্তু আজমল সবসময় তথ্য সামনে রেখে জবাব দেওয়ার চাইতে উগ্রতার পক্ষপাতী। এতে তার রাজনৈতিক এজেন্ডা হয়তো অটুট থাকে, কিন্তু মুসলিমদের কোনো লাভ হয় না। তবে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মন্ডল এই ইস্যুতে প্রকারান্তরে আজমলকে সমর্থন করেছেন। তার মতে, একটা সম্প্রদায় সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রায় ফি দিন অবাঞ্ছিত মন্তব্য করছেন। এভাবে মুসলিমদের লাগাতার তুচ্ছ তাচ্ছিল্য করে তো এমন জবাবই আসবে। তাই আজমলের মন্তব্যের মধ্যে অনভিপ্রেত কিছু দেখছেন না রশিদ মন্ডল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মুসলিম জনবিস্ফোরণ নিয়ে যা বলেছেন তাতে স্বভাবতই আতঙ্কের ছায়া দেখছেন অনেকেই। সেই আতঙ্কের কথা মাথায় রেখেই বলা হচ্ছে, 2041 যদি সত্যি আসামে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যান, তাহলে রাজনৈতিক ক্ষমতাও চলে যাবে তাদের হাতে। এবং মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তার সুরেই সুর মিলিয়েছে বাজপেয়ী ভবনও। পরিসংখ্যান হাতে নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র রঞ্জীব শর্মা বলেছেন, যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে তাতে আসাম যে একদিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হবে সেটা সহজেই বলে দেওয়া যায়। অপরদিকে সংসদে স্থানীয় ভাষার বক্তব্যকে হিন্দিতে সম্প্রচার বন্ধ হোক দাবি সুস্মিতার। সংসদে যেসব প্রতিনিধিরা স্থানীয় ভাষায় ভাষণ দেন, তাদের সেই ভাষণ সংসদ টিভিতে সম্প্রচার করতে গিয়ে সেগুলো হিন্দিতে অনুবাদ করা হয়, যা ভারতীয় সংবিধানের 120তম অনুচ্ছেদের অবমাননা, এমনটাই মনে করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি এ বিষয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে চিঠি লিখেছেন এবং জানিয়েছেন, প্রয়োজনে স্থানীয় ভাষার ভাষণগুলো সাবটাইটেল ইংরেজি বা হিন্দিতে ব্যবহার করা হোক। সুস্মিতা বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে চিঠি লিখেন এবং বলেন, আসামের মতো রাজ্য থেকে যেসব প্রতিনিধিরা লোকসভা এবং রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্যে অনেকেই এই রাজ্যের সরকারি ভাষা অসমীয়া অথবা বাংলায় ভাষণ দেন। তবে তাদের সেই ভাষণ সংসদ টিভিতে সম্প্রচারের সময় হিন্দি ভয়েস ওভার লাগিয়ে দেওয়া হয়। তিনি মনে করেন, এটা একদিকে যেমন দেশের সংবিধানের অবমাননা, অন্যদিকে স্থানীয় ভাষার প্রতি অন্যায়। তিনি বলেন, আমরা বহুবার দেখেছি এ ধরনের ভাষণকে হিন্দি ভয়েস ওভারের মাধ্যমে সম্প্রচার করা হয়। তারা আসল ভাষণকে মিউট করে দেন এবং মূল ভাষণের অনুবাদ সম্প্রচার করা হয়। এটা শুধুমাত্র সংবিধান প্রদত্ত ভাষার অধিকারের অবমাননা নয়, বরং সংবিধানের মূল ভিত্তি বিভেদের মধ্যে ঐক্যের পরিপন্থী। বিষয়টি লোকসভা এবং রাজ্যসভার দুই ক্ষেত্রেই হচ্ছে। সংসদ টিভি এখানে একটা সেন্সরশিপ ব্যবহার করে, যা অনেক সময় জনপ্রতিনিধির মূল কথা উঠে আসতে দেয় না। সংবিধান দেশের প্রত্যেক ব্যক্তিকে মাতৃভাষার অধিকার দেয় এবং যেসব জনপ্রতিনিধি নিজের মাতৃভাষায় কথা বলেন, তাদের সঙ্গে এই ব্যবহারের ফলে সেই মাতৃভাষার অধিকারের অবমাননা হয়। সুস্মিতা উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেন, আমরা জানি সংসদে যেসব কথা হয় সেগুলো যাতে দেশের প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই হয়তো হিন্দি ভয়েস ওভার ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে মূল ভাষণকে মিউট করে না দিয়ে সেই ভাষণ সম্প্রচারের সময় হিন্দি বা ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা যেতে পারে। এতে জনপ্রতিনিধিদের মূল ভাষণ অপরিবর্তিত থাকবে এবং দেশের প্রত্যেক ব্যক্তি তাদের বার্তা বুঝতে পারবেন। সংবিধান প্রদত্ত বাক স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকবে। 22 জুলাই সাংসদ সুপ্রিয়া সুলে এই বিষয়ে সামাজিক মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করেছিলেন। এই প্রসঙ্গ টেনে সুস্মিতা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল ভাষণ সম্প্রচার হলে ভারতবর্ষের সংবিধানের মূল ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। তাই উপরাষ্ট্রপতির কাছে আমার আবেদন, আপনি এই বিষয়টি নজরে আনুন এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করুন। অপরদিকে হাইলাকান্দিতে বিশাল অজগর উদ্ধার, চাঞ্চল্য ছড়ানো এলাকায়। হাইলাকান্দির মাটিজুড়ি রংপুর থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ আজ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই সাপটি হাইলাকান্দি বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। অনুমান করা হচ্ছে সাপটির দৈর্ঘ্য প্রায় 15 ফুট এবং ওজন 17 কেজি। সাপটি রংপুরের কাউসার বগুইয়া নামের একজন ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়। বর্তমানে সাপটি মাটিজুড়ি রেঞ্জের বন বিভাগের হেফাজতে রয়েছে। বন বিভাগের কর্মীরা জানিয়েছেন, সাপটি লালচড়ার সংরক্ষিত বনাঞ্চলে ছাড়া হয়েছে।
জানা গেছে এই বিশাল অজগর সাপটি ধরা পড়ে কালাচড়া মাটিজুড়ি রংপুর এলাকা থেকে। সকাল আনুমানিক 5টার সময় কাউসার নামের একজন ব্যক্তি তার বাড়ির কাছে সাপটি দেখতে পান। তখনই তিনি চিৎকার করেন এবং স্থানীয় বিজু বড়ভূইয়া ও অন্যান্যদের সহযোগিতায় সাপটি ধরা হয়। এই সাপ উদ্ধার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সাপটি ধরা পড়ার পর বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। সাপটি যেন এলাকায় আর কোনো ভয় না চড়ায়, সেজন্য বন বিভাগের কর্মকর্তারা এটিকে নিরাপদে সংরক্ষিত এলাকায় মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। বন বিভাগের এক কর্মকর্তা বলেছেন, এত বড় সাপ এই এলাকায় আগে কখনো দেখা যায়নি, এটি নিঃসন্দেহে বিরল ঘটনা। স্থানীয়দের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, এভাবে সাপটিকে ধরে রাখা সত্যি প্রশংসনীয় কাজ। এই ঘটনা এলাকায় সাপ সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করিয়ে দিয়েছে। বন বিভাগের কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, কেউ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন তবে তাড়াহুড়ো না করে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। তারা আশ্বাস দিয়েছেন, বন বিভাগ সবসময় প্রস্তুত আছে এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য। অপরদিকে পৌরসভার কুন্দল হাইলাকান্দিতে পর্যবেক্ষক কৌশিক বিশ্বরূপ। রাজ্যের মোট 80টি পুরসভার মধ্যে 77টি বিজেপির দখলে রয়েছে, কিন্তু এর মধ্যে হাইলাকান্দি সহ 8টি পুরসভায় বর্তমানে অচলাবস্থা চলছে। এই পুরসভাগুলোর অধিকাংশ কমিশনার দীর্ঘদিন থেকে তাদের সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যানকে পদচ্যুত করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন। হাইলাকান্দি পুরসভার 2 নির্দল ও 8 জন বিজেপি কমিশনার গত বছরের 13 জুলাই পৌরপতির বিরুদ্ধে প্রথমে অনাস্থার ডাক দিয়েছিলেন। এরপর থেকেই হাইলাকান্দি পুরসভা রীতিমতো আইসিইউতে চলে যায়। কমিশনারদের ক্ষমতার লড়াইয়ে বিরাট ক্ষতিগ্রস্ত হয় হাইলাকান্দি শহরের উন্নয়ন। সেই সময় লোকসভা নির্বাচন সামনে দেখায় কল্যাণ গোস্বামীকে পৌরপতির পদ থেকে অপসারণ না করে নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিক্ষুব্ধ কমিশনারদের জানিয়েছিল বিজেপি হাইকমান্ড। এদিকে লোকসভা নির্বাচন শেষ হতেই পুনরায় হাইলাকান্দির কল্যাণ গোস্বামীর বিরোধী শিবিরের কমিশনাররা একজুট হয়ে পৌরপতি হটাও অভিযানে নেমে পড়েন। পুনরায় শুরু হয় শঙ্কার খেলা, কার দিকে কতজন কমিশনার, পুনরায় শুরু হয় সেই অঙ্ক কষা। অন্যদিকে রাজ্যের যে কটা পুরসভায় পৌরপতি কেন্দ্রিক বিক্ষোভ রয়েছে তা মীমাংসা করতে বিজেপির গুয়াহাটির সদর দফতরে পুনরায় সব আয়োজন করা হয়। এ সময় রাজ্যের 8টি পুরসভার অচলাবস্থা দূর করতে নতুনভাবে দলীয় পর্যবেক্ষক প্রেরণ করে রিপোর্ট সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা এক বিজ্ঞপ্তি জারি করে আগামী 5 আগস্টের মধ্যে দলীয় পর্যবেক্ষকদের অচলাবস্থা অব্যাহত থাকা, রাজ্যের 8টি পুরসভায় উপস্থিত হয়ে কমিশনারদের সঙ্গে ব্যক্তিগতভাবে মতামত সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন। দল প্রেরিত পর্যবেক্ষকরা আগামী 7 আগস্টের মধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতাকে প্রদান করবেন। সাধারণ সম্পাদক শর্মার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হাইলাকান্দি পুরসভার পর্যবেক্ষক হিসেবে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও বরাক বিজেপির প্রবীণ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য দায়িত্ব পেয়েছেন। এদিকে দলীয় পর্যবেক্ষকের সামনে শক্তি প্রদর্শন করতে বর্তমানে হাইলাকান্দি পুরসভার কমিশনাররা 3টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। যেভাবে কল্যাণ গোস্বামী নিজের পদ বাঁচাতে মরিয়া চেষ্টা করছেন, সেভাবে তার বিরোধী শিবিরও রীতিমতো আদা জল খেয়ে মাঠে নেমেছে। তবে গোস্বামীর বিরোধী শিবির এখনও তাদের নেতা বাঁচতে সক্ষম হয়নি। সেক্ষেত্রে 4 নং ওয়ার্ডের কমিশনার মানব চক্রবর্তী ও 14 নং ওয়ার্ডের কমিশনার রাজেশ মালাকারের নাম সামনে আসছে। তাই বর্তমানে 2টি নয় 3টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে হাইলাকান্দি পৌরসভা। তবে কমিশনারদের মত সংগ্রহ করে বিজেপির পর্যবেক্ষকরা কি রিপোর্ট জমা দেন তার উপর নির্ভর করবে হাইলাকান্দি পুরসভার ভাগ্য। হাইলাকান্দি ছাড়াও যে কটি পুরসভার চেয়ারম্যান পাল্টানোর সম্ভাবনা রয়েছে সেই পৌরসভাগুলো হচ্ছে তেজপুর, দিং, তিনসুকিয়া, তিতাবর, সার্তেবাড়ি, বিলাসীপাড়া এবং বিহুপুরিয়া। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।